অবরাদ্ধ প্রকল্প যাবে কেন্দ্রীয় সেলের মাধ্যমে। বিদ্যুৎ ঘাটতি নেই, সাময়িক বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়, সংসদে বললেন বিদ্যুৎ মন্ত্রী। ৮ দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবার প্রতি পাচ্ছেন ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ। মিন্টুর মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ। রাতে ১৮ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত। রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন। বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত তামিম ইকবাল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য সরাসরি থোক বরাদ্দ দেওয়ার পুরনো পদ্ধতি বাতিল করতে যাচ্ছে সরকার। এখন থেকে এমপিরা শুধু উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন, তবে তহবিলের ওপর তাদের কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গঠিত একটি বিশেষ সেল প্রকল্প যাচাই বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয়গুলো নিজস্ব সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে। সরকারের দাবি, নতুন এই ব্যবস্থায় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমবে। বিশেষজ্ঞরাও মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন হলে এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব কমিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আনবে। দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ঝড় বৃষ্টি, গাছে পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তবে এটিকে লোডশেডিং বলা ঠিক নয়। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রীষ্ম ও শেষ মৌসুমে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট। চাহিদা মোকাবেলায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশে 32টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকার 2030 সালের মধ্যে সবার জন্য নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুবিধাও বহাল থাকবে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। তদন্তে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের দায়িত্ব পালনে ঘাটতির বিষয়ে উঠে আসে। গত 27 মে ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুরে ঘের সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শালিকা বিলপাড়ের ভুক্তভোগী জমির মালিকরা। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার পর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা অভিযোগ করেন, ঘের তৈরির কাজকে বাধাগ্রস্ত করতে জাহিদ হোসেন নামে এক ব্যক্তি ভিত্তিহীন অভিযোগ করেছেন। তার অভিযোগের কারণে প্রশাসন সাময়িকভাবে ঘের প্রস্তুতের কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, অধিকাংশ জমির মালিক ন্যায্য মূল্যে জমি হস্তান্তর করেছেন এবং অভিযোগকারী বরাবর বিভিন্নভাবে ঘের মালিক ও জমির মালিকদের হয়রানি করছেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঠিক বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা। যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা পরিষদের সামনে যশোর বেনাপোল মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা দ্রুত মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ সময় রাজনৈতিক ব্যক্তি মশিয়ার রহমানের ছেলে কনস্টেবল মামুন হাসান জুয়েলকে পুলিশ বাহিনী থেকে অপসারণেরও দাবি জানানো হয়। বক্তাদের অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন নেতাকর্মীরা। আবহাওয়ার সংবাদ।
সারা দেশে চলমান মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বড় একটি অংশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে দেশের 18টি জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে তীব্র বজ্রপাত ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। নতুন একটি ট্রিপল অ্যাকশন ইনজেকশন টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ওজন ও রক্তের শর্করা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। সপ্তাহে একবার ব্যবহার উপযোগী ইনজেকশনটি তৃতীয় ধাপের পরীক্ষায় এমন ফলাফল পাওয়া গেছে। ইনজেকশনটি তৈরি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এলি লিলি। পরীক্ষার ফলাফল নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হয়েছে ল্যান্সেট জার্নালে। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান এর সফলতা বিষয়ক বিশেষ উপদেষ্টা ক্যাথ ম্যাকফাল এই ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন। নতুন এই ইনজেকশনটি মূলত ক্ষুধা বা খাওয়ার রুচি, রক্তের শর্করা এবং মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করবে। ল্যান্সেটের তথ্য অনুযায়ী টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত 930 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে লটারির ভিত্তিতে 4 মিলিগ্রাম, 9 মিলিগ্রাম ও 12 মিলিগ্রাম রোটাটুরাইড এবং প্লাসিবো গ্রহণকারী দলে ভাগ করা হয়েছিল। তাদের কেউই আগে থেকে ডায়াবেটিসের কোনো ওষুধ নেননি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল এসেছে। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ অনুষ্ঠিত নির্বাচনে তামিম সহ 15 জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন। এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 পরিচালক নির্বাচিত হয়েছিলেন। 25 জন বোর্ড পরিচালকের বাকি 2 জন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হবেন। এরপর 25 পরিচালক মিলে ঠিক করবেন কে হবেন বোর্ড সভাপতি। আজ সন্ধ্যা 6টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে 16 জনের লড়াইয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম, ফাহিম সিনহা, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু সহ 12 জন। বরিশাল বিভাগ থেকে ফরচুন বরিশালের মিজানুর রহমান প্রথমবারের বোর্ডে এসেছেন। মিডিয়াকে এবার ভোট গ্রহণ কাভার করার অনুমতি দেওয়া হয়নি। মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ সকাল 10টায় শুরু হয় ভোট। যদিও কাউন্সিলরের একটা বড় অংশই ভোটে তাদের রায় জানিয়ে দিয়েছেন। ক্যাটাগরি 1-এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল ও খুলনা বিভাগে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি 1-এ 10 পরিচালকের 7 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালে একটি পদে মুস্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএল এর দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে 2 পরিচালক পদের বিপরীতে 3 জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে শান্তন ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।